তুলনা কথা না বাড়িয়ে চুপচাপ তাড়াতাড়ি নিজের খাওয়া শেষ করে এখান থেকে যেতে পারলে বাঁচে, গিয়ে দরজা আটকে বসে থাকবে। নয়তো আজ খবরই আছে তার, সেটা ভালো করেই জানে। খাওয়া শেষ করে তাড়াতাড়ি নিজের রুমে ঢুকে দরজা আটকাতে নেবে, তার আগেই আজান হাত দিয়ে দরজা ধরে ফেলে। তুলনা ঠেলে ঠুলেও আটকাতে পারে না। আজান রুমে ঢুকে নিজেই দরজা আটকে দেয়, তারপর চুপচাপ গিয়ে বিছানায় বসে। তুলনা এখনো দরজার কাছে দাঁড়িয়ে আছে। আজান বিছানায় হাত দিয়ে ভর দিয়ে একটু হেলে তুলনার দিকে তাকায়। এই যে বিদ্যাসাগরের নাতনি, এদিকে আয়। কথা কি কানে যাচ্ছে না? তোকে এখানে আসতে বলছি, আমাকে কি উঠতে হবে? এইবার তুলনা না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি এগিয়ে এসে আজানের পাশে দাঁড়ায়। এবার পুরো কাহিনী বল। কি কিসের কাহিনী? আজান সোজা হয়ে বসে বলে, হাতটা খুব চুলকাচ্ছে, থাপ্পড় না দেওয়া পর্যন্ত আমার হাত চুলকানো মনে হয় থামবে না। তুলনা কাপা কাপা গলায় বলে, বলছি জান, সবটা বলছি। আজান চুপচাপ তুলনার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তুলনা হিচকি তুলতে তুলতে বলে ওঠে, কাল তোমার এতবার করে ফোন দিলাম, তুমি ধরনি। মিটিং এর কথা বলছো, অথচ তুমি ওই জিনিয়া শাকচুনির সাথে হেসে হেসে কথা বলেছো। কেন বলেছো? তার চেয়েও বড় কথা, ওই মেয়েকে নিয়ে তুমি আমার জায়গায় গাড়ির সামনে সিটে বসিয়েছো। আজান সব শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই জন্য না বলে চলে আসবে? আমাকে পুরো কাহিনী জিজ্ঞেস করতে পারতে। তুমি জানো সকালে তোমায় না দেখতে পেয়ে আমার কি হয়েছিল? কাল আমার ফোনে চার্জ ছিল না, আর আমি যেখানে মিটিং করতে যাচ্ছিলাম ওখানে জিনিয়ার ভাইও ছিল। মিস্টার জামিল ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফেলে গিয়েছিলেন, তাই তার বোন ওইগুলো নিয়ে যাচ্ছিল। পথে গাড়ি নষ্ট হয়ে গেছে। সামনে এসে দাঁড়ানোতে আমি গাড়ি থামিয়েছিলাম, আর আমাকে দেখে বলেছিল ওকে যেন লিফট দেই। আমি কিছু বলার আগেই ও বলছিল আমি নাকি ওর ভাই যেন ডিলটা না পায়, তার জন্য নাকি ওকে নেব না। তাই হাসছিলাম। তাই বলে তুমি সামনে সিটে তোমার সাথে বসাবা? ও পেছনে নাকি কমফোর্টেবল ফিল করে না, তাই বসিয়েছি। ও করছো কেন? ওই মেয়েটাকে? আজান আর কিছু বলে না। কি বলবে এই মেয়েকে? আমার ওই মেয়েকে একদম ভালো লাগে না। তোমার দিকে কেমন প্রেম প্রেম নজরে তাকায়, আমার খুব জ্বলে। আহারে আমার বউটা। আমি এখনো তোমার উপর রেগে আছি। কিন্তু আমি তো রাগ ভাঙাবো না। আজ যা করেছো তার জন্য শাস্তি পেও না, কিন্তু যাও, আজকের মতো মাফ করে দিলাম। আর তোমার রাগ এমনিতেই পড়ার চাপে কমে যাবে। মানে? তুমি পড়াশোনা করার জন্য এসেছো না, এবার আমি বোঝাবো পড়াশোনা কাকে বলে। জান, আম সরি। আজান তুলনার সরিকে পাত্তা না দিয়ে উঠে দাঁড়ায়। নিজের টি শার্ট ঠিক করতে করতে বলে, যেতে চাইলে তাড়াতাড়ি আসো, আমি গাড়িতে। আমি ওই গাড়িতে যাব না, ওই গাড়িতে ওই শয়তানি বসেছিল। অলরেডি গাড়ি ওয়াশ করিয়েছি, বাকিটা ইচ্ছে। বলেই আজান চলে যায়। আজানের কথায় তুলনার চোখ খুশিতে চকচক করে ওঠে। লাফাতে লাফাতে আজানের পিছু ছোটে। আজানের সাথে বাড়ি এসে দেখে সকলেই বসার রুমে। আজানের মা তুলনাকে দেখে তুলনার কাছে এগিয়ে এসে বলে, তুলনা, এমন কেউ করে? কি হয়েছিল? কিছু না আম্মু। তুলনা দেখতে পায় শরীফা এক কোণে দাঁড়িয়ে আছে। কালকের কথা মনে হয়ে যায়। শুধু শুধু একজনের রাগ আরেকজনের উপর দেখিয়েছিল। এই সরিষা ক্ষেত, এদিকে আয়। তুলনার কথায় শরীফা মাথা তুলে তাকিয়ে আবার নিচু করে এগিয়ে আসে। তুলনা শরীফাকে গিয়ে জড়িয়ে ধরে, গালে চুমু দিয়ে বলে, সরি রে, কালকে তোর সাথে অমন করার জন্য। আসলে মাথা ঠিক ছিল না আমার। আমায় মাফ করবি না বল? শরীফা ছলছল চোখে তাকায়। আমি তো তোর বোনের মতো, মাফ করে দে না। আফা কি বলেন এগুলা? আমি কিছু মনে করিনি। সত্যি তো? হ আফা। তাহলে একটু হেসে দেখা। শরীফা মুখ চেপে হাসে। এদের কাণ্ড দেখে বাড়ির সকলেই হাসে। আজানও মুচকি হেসে উপরে চলে যায়। পাগল বউ তার। নিজের কথায় নিজে যে এমনভাবে ফেসে যাবে তুলনা, তা কোনোভাবে ভাবতেও পারেনি। এখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে বসে কাঁদতে ইচ্ছে করছে তার। হাতে বই ধরিয়ে পাশে স্টিলের স্কেল নিয়ে বসে আছে আজান। অবশ্য বসে নেই, ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করছে। আর কিছু সময় পর পর নজর ঘুরিয়ে দেখছে তুলনা পড়ছে কিনা। একটু নড়াচড়া করলেই ধমক খেতে হচ্ছে, নয়তো স্কেল উঠিয়ে মারতে আসছে। 2 ঘন্টা যাবৎ তুলনার উপর এমন টর্চার করে চলেছে আজান। তার একটা ভুল বোঝাবুঝির জন্য এমনভাবে প্রতিশোধ নিবে ভাবতেও পারেনি তুলনা। যদি জানতো এমন করবে তাহলে জীবনেও এমন কাজ করতো না। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, পড়াশোনা মাথায় ঢুকছে না। নিজের চুল নিজে টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। আবার মনে মনে
আহানা আর শরীফাকেও বকতে ভুলছে না। এত রাত হয়ে গেছে, এখনো কেন শরীফা ডাকতে আসছে না খাওয়ার জন্য? আর আহানা অন্য সময় এসে ডেকে নিয়ে যায়। আজ একটা বিপদে পড়েছে, আজ আসতে পারছে না। এজন্যই বলে দরকারের সময় কাউকে পাওয়া যায় না। তুলনা ঝুঁকে ঝুঁকে এসবই ভাবছিল। এর মধ্যে ঠাস করে কিছু একটার আওয়াজে ধরপড়িয়ে ওঠে। আল্লাহ গো বলে বুকে থুতু দেয়। আজান স্কেল দিয়ে বইয়ের উপর বাড়ি মেরেছে। না পড়ে কোন রাজকার্য নিয়ে ভাবতে বসেছো শুনি? কতক্ষণ ধরে দেখছি সেই একই বিষয় নিয়ে পড়ে আছো। এত সময় লাগে পড়তে? না মানে ইয়ে এমন ভাবে পড়া হবে না তোমার। কয়েকটা পড়লে তারপর হবে। মানে হাত পাতো। হাত পাতবো কেন? পড়াশোনা যেন তোমার মোটা মাথায় ঢুকে তার ঔষধ দিব। তুমি এমন কেন করছো জান? আমি না তোমার বউ লাগি? ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি আমার বউ। আমি ভুলেই গিয়েছিলাম। এবার হাত পাতো। বলে আজান স্কেল নিয়ে ইশারা করে। তুলনা মাথা নাড়িয়ে না বোঝায়। আজান চোখ রাঙিয়ে ইশারা করে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তুলনা ঠোঁট উল্টে হাত বাড়িয়ে দেয়। আজান স্কেল উঁচিয়ে মারতেই নেয়। তুলনা বলে, মেরো না জান, পড়বো, আমি পড়বো। কিন্তু এই বিষয়টা না বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও না। কোন বিষয়টা জানতে চায় আজান। তুলনা দেখিয়ে দেয়। আজান বইটা হাতে নিয়ে বুঝাতে থাকে তুলনাকে। তুলনা মনোযোগী হওয়ার ভঙ্গিতে থাকলেও তার একটুও পড়ায় মনোযোগ নেই। আজান সুন্দর করে বুঝিয়ে জিজ্ঞেস করে তুলনাকে সে বুঝেছে কিনা। তুলনা জানায় বুঝেছে। ভেবেছে আর পড়াবে না। মনে মনে খুশি হলো, কিন্তু খুশি উবে গেল যখন আজান বলল এবার কি বুঝেছে সেটা আজানকে বোঝানোর জন্য। মুহূর্তের মধ্যে তুলনার হাসি মাখা মুখটা চুপসে গেল। করুণ চোখে আজানের দিকে তাকায়। আজানের মুখ ভঙ্গি দেখে বুঝে গেল কোনো উপায় নেই। তাই মাথায় একটা বুদ্ধি আসলো। বই হাতে নিয়ে কিছু সময় তাকিয়ে আজানকে বলে, আই লাভ ইউ জান। পড়া কি বুঝেছো সেটা বোঝাতে বলছে। আমি তো বললাম আই লাভ ইউ। আর কিসের পড়া? হ্যাঁ, তোমায় দেখলে আমার পড়ায় মনোযোগ যায় নাকি? তোমায় দেখলে তো আমার প্রেম প্রেম পায় শুধু। এবার আজান তুলনার হাতে ঠাস করে একটা লাগিয়ে দেয়। ভালোবাসার কথা বলে বউকে কেউ এভাবে মারে? তুমি আমায় একটুও ভালোবাসো না। তোমার ভিডিও দেখা আমি বের করবো। মোবাইল টোবাইল সব বন্ধ। বাটন ফোন কিনে দেবো। দিন দিন বড় হওয়ার বদলে ছোট হচ্ছ তুমি। তুলনা হাত ডলতে ডলতে আজানের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, লোকটা জানলো কি করে সে যে ফেসবুকে ভিডিও দেখে ওই ট্রিক্স কাজে লাগানোর চেষ্টা করেছে। এত মাথা না ঘামিয়ে পড়তে দিয়েছি, পড়া কমপ্লিট করো, নয়তো আজকে তোমার খবর আছে। তুলনা আর কথা বাড়ায় না। বুঝে গেছে আর কোনো উপায় নেই। তাই এবার মনোযোগ দিয়ে পড়তে থাকে। এমন সময় আজানের পাশে রাখা ফোনটা ভাইব্রেট হতে থাকে। কল এসেছে। আজান তুলনার পড়ায় ডিস্টার্ব হবে ভেবে উঠে বারান্দায় চলে যায়। তুলনা খুব মনোযোগ দিয়ে পড়া কমপ্লিট করে, কিন্তু ততক্ষণে তার ঘুম পেয়ে যায়। বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়েও পড়ে। আজান অনেক সময় পর রুমে আসে। এসে দেখে তার বউ পড়তে পড়তে ঘুমিয়ে কাটা। আজান এগিয়ে গিয়ে ডাকে খাওয়ার জন্য, কিন্তু তুলনা নড়ে চড়ে ঘুমিয়ে যায়। আজান একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। তারপর বিছানায় শুইয়ে দিয়ে নিচে চলে যায়। সবার সাথে খাবার পর্ব শেষ করে তুলনার জন্য খাবার নিয়ে আসে। তুলনাকে বসিয়ে সুন্দর করে ভাত মেখে মুখে তুলে খাইয়ে দিতে থাকে। তুলনা ঘুম ঘুম চোখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কোনো রকম খেয়ে যাচ্ছে। কয়েক লোকমা খেয়ে আর খেতে ইচ্ছে করছে না। নিজের চোখ এবার গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। আর খাবো পুরোটা বলতেও পারেনি। ঘুমিয়ে যায় আজানের বুকে। আজানও আর জোর করেনি, মুখ ধুইয়ে দেয়। তারপর সবকিছু গুছিয়ে এসে তুলনাকে ঠিক করিয়ে শুইয়ে দেয়। বিকালে আজান ফোন দিয়ে জানায় তাড়াতাড়ি তৈরি হতে, একটা পার্টি আছে। কাল নাকি ওইটার ইনভাইটেশনের জন্যই রাতে ফোন দিয়েছিল, কিন্তু তুলনা ঘুমিয়ে পড়ায় আর বলা হয়নি। সকালে বলতে মনে ছিল না। এখন ফোন দিয়ে জানিয়ে দিল 30 মিনিটের মাঝে তৈরি হয়ে নিতে, আজান আসছে। তুলনা চুপচাপ শুয়ে ফোন রাখে। সে কিছুতেই পার্টিতে যাবে না। একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করে যাওয়া আটকাবে তাই ভাবছে। আজান যখন বলেছে তাকে যেতেই হবে, কিন্তু সে কিছুতেই যাবে না। তারপর মাথায় বুদ্ধি আসে অনেক ভাবার পর। হাতের তেলের বোতল নিয়ে বেরিয়ে পড়ে। আজানের মায়ের কাছে গিয়ে বলে তেল দিয়ে দেওয়ার জন্য। খুব মাথা ব্যথা করছে। আজানের মা তুলনার মাথায় তেল দিয়ে মাথা ম্যাসাজ করে দিতে থাকে। আহ, কি আরাম! ঘুম পেয়ে যায় তুলনার।
কিন্তু এই আরাম বেশি সময় স্থায়ী হলো না। মায়ের ফোনে কল এসেছে, তাই উনি চলে যায়। বলেছিল মাথায় চুপচাপ করে তেল দিয়ে দেওয়ার জন্য, তাই দিয়েছে। এখন মনে হচ্ছে কপাল আর ঘাড় দিয়ে বেয়ে বেয়ে তেল পড়ছে। এত তেলে শরীর কেমন কেমন লাগছে তুলনার। শুধু হাত মুঠো করে করছে। পার্টিতে যাওয়া আটকানোর জন্য আজ তেলের খনি হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আজান বাড়িতে এসে তুলনাকে ডাকতে থাকে। তার তৈরি হওয়া কত দূর। তুলনা তখন বসে বসে চিপস খাচ্ছিল আর মোবাইল টিপছিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আজান রুমে ঢুকে তুলনার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে। তুমি এমনভাবে বসে আছো কেন? তোমাকে আমি কি বলেছিলাম? এখনো তৈরি হওনি কেন? আসলে হয়েছে কি জান? কি হয়েছে? আমার মাথার দিকে তাকাও। তাকালাম। বুঝতে পারছো না? কি বুঝবো? ধ্যাত, চুলে তেল দিয়েছি। তো তুমি যে কি না জান, চুলে তেল দিয়েছি তাই আমি কোথাও যাব না, তুমিই যাও। চুলে তেল দেওয়ার সঙ্গে না যাওয়ার কি সম্পর্ক? এমন ভাবে যাওয়া যায় না। বাসায় শ্যাম্পুর অভাব পড়েছে? আমি যাব না, তুমি একাই যাও। আজান হাত থেকে ব্লেজারটা বিছানার উপর এক প্রকার ছুঁড়ে ফেলে। তারপর তুলনার হাত ধরে বাথরুম নিয়ে যেতে যেতে বলে, তোমার তৈরি হতে হবে না, আমি নিজেই তোমায় তৈরি করাবো। তুলনা অনেক বলেও লাফালাফি করেও কিচ্ছু করতে পারেনি। আজান নিজে তুলনার চুলে শ্যাম্পু করে দিয়েছে, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছে। একটা ড্রেস বের করে তাড়াতাড়ি পরে আসার জন্য বলল। তুলনা যায় না, ঠায় দাঁড়িয়ে থাকে। তুমি কি চাও আমি পরিয়ে দেই? তুমি আমার একটা কথাও শোনো না জান, আমার মতামতের কি কোনো দাম নেই? আচ্ছা আসো, আমি পরিয়ে দেই। এই না না, যাচ্ছি। বলেই দৌড়ে গিয়ে ড্রেস বদলে আসে। আজান সুন্দর কোলে তুলনাকে সাজিয়ে দেয়। তুলনা চুপ করে বসে আছে। সব কমপ্লিট করে তুলনাকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে তুলনা একটা কথাও বলে না। আজান এক হাতে ড্রাইভিং করে, আরেক হাত দিয়ে তুলনার হাতটা আঁকড়ে ধরে। জানের পাখি, এই জানের পাখি। তুলনা অভিমানী চোখে আজানের দিকে তাকিয়ে বলে, জান, তুমি আমায় একটুও ভালোবাসো না। আজান গাড়ি থামিয়ে তুলনার দিকে তাকিয়ে বলে, এসব কি বলছো? ঠিকই বলছি। দেখি এদিকে আসো। বলেই আজান তুলনাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। তুমি তো কথা শোনো না, তাই তো বকা খাও। তোমার জান তোমাকে অনেক ভালোবাসে। সে এত অবুঝ কেন? বুঝতে পারে না তার জানের বুকের ভেতর একটা সুখের রাজ্য তৈরি করেছে। সেই রাজ্যের রানী সে। তুলনার মনটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যায়। আজানের বুকে মাথা দিয়ে বসে থাকে। দুইজন নির্দিষ্ট জায়গায় এসে নেমে পড়ে। আজান গাড়ি পার্ক করে এসে তুলনার হাত ধরে ভেতরে প্রবেশ করে। তুলনা এদিক ওদিক তাকিয়ে সব দেখছে। এর মধ্যে এক জায়গায় নজর আটকায়। জিনিয়া শাকচুন্নি, ওইটাও এসেছে। ভাগ্যিস আমার জান আমায় ধরে নিয়ে আসছে, নয়তো কি যে হতো। জিনিয়ার দিকে ভালো করে একবার চোখ বুলিয়ে তুলনা বলে ওঠে, কামাল হ্যায়। তুলনার জিনিয়ার থেকে চোখ সরে আজানের হাতের টানে। আজান হাত দিয়ে তুলনাকে নিজের অতি নিকটে এনে এগিয়ে যায় সামনের দিকে। তুলনাও আজানের সাথে পা বাড়ায়। যাওয়ার আগে জেনিয়ার দিকে চোখ যায়। কেমন করে তাকিয়ে আছে মেয়েটা। তুলনা আজানের হাতটা এবার জড়িয়ে ধরে ভালো করে। আজান তুলনার দিকে তাকায়। তুলনাও আজানের দিকে তাকিয়ে মুচকি হাসে। আজান তুলনাকে সাথে নিয়ে কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করে। তুলনাকে যারা চেনে না তাদের সাথেও পরিচয় করিয়ে দেয়। তারা আরও নানান ধরনের কথা শুরু করে দেয়, সবই বিজনেস নিয়ে। তুলনার এসব একদমই ভালো লাগে না। এজন্যই এসব পার্টিতে সে আসতে চায় না। হুদায় পার্টির নাম দেয়, আসলে তো বিজনেস নিয়েই পড়ে থাকে। এজন্য মাথায় তেল দিয়ে না আসার জন্য প্ল্যান করেছিল, কিন্তু লোকটা সাকসেসফুল হতে দিল কই? সকল পরিকল্পনায় জল ঢেলে এখানে নিয়ে এসেছে। তার উপর দেখো নিজে কেমন বিজনেস আলাপে বিজি, আর তুলনাকে এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হচ্ছে। উফ, এদের পায়ে এত জোর। কথা বলবি বল না, এত বসার জায়গা আছে বসে কথা বল। তা না করে সঙের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছে। কিছু সময় এদিক ওদিক চোখ বুলায় তুলনা, তারপর আজানের দিকে তাকায়। না, এরা যেভাবে কথা শুরু করেছে মনে হচ্ছে না এদের কথা ট্রেন থামবে আজ। কত কত কথা বলছে বলো, অথচ আবার তুলনাকে বলে সে নাকি বেশি কথা বলে।
তুলনা আজানের হাতটা নিজের হাত থেকে ছাড়াতে চায়, কিন্তু আজান ছাড়ছে না কিছুতেই। তুলনা লোকগুলোর দিকে তাকিয়ে আস্তে আস্তে আজানের পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর পিঠের সাথে কপালটা ঠেকিয়ে ডাক দেয় ফিসফিস করে, জান, এই জান। এতটাই আস্তে যা তুলনার মাঝেই সীমাবদ্ধ আছে, আজানের কাছে আর পৌঁছাতে পারে না। অনেকবার ডাকার পরও যখন আজান কোনো রেসপন্স করেনি, তখন তুলনা বুঝতে পারল তার ডাক আজানের কাছে পৌঁছায়নি। তুলনার এবার মেঝেতে বসে পড়তে ইচ্ছে করছে। আহানাকে নিয়ে আসলেও ভালো হতো, দুইটাই মিলে আড্ডা দিত। কিন্তু না, ওই শাকচুন্নিকে আজই নানির বাড়ি যাওয়া লাগলো। কত কত খাবারের আয়োজন করেছে, এরা না খেয়ে এখানে আলাপ জুড়ে দিয়েছে। তুলনার এত সব চাইনিজ খাবার দেখে জিভে জল এসে গেছে। সে আবার এসব খাবার খুব পছন্দ করে। খিদেতে যেন পেটে ইঁদুর নৃত্য করছে। আজানের মনোযোগ কিছুতেই তুলনা নিজের দিকে আনতে পারছে না, অথচ হাতটা এমনভাবে শক্ত করে ধরে আছে মনে হচ্ছে ছেড়ে দিলেই ছোট বাচ্চাদের মতো কোথাও হারিয়ে যাবে। তুলনা এসব আর সহ্য না করতে পেরে আজানের পেটের কাছে শার্টের অংশ ধরে টানতে থাকে। কয়েকবার টানার পর আজান ভ্রু কুঁচকে তাকায়, তুলনা ঠোঁট উল্টায়। আজান তুলনার দিকে তাকিয়ে তারপর আবার সকলের দিকে তাকিয়ে হাসি মুখে বিদায় নিয়ে তুলনাকে নিয়ে এক সাইডে এসে দাঁড়ায়। কি হয়েছে, কি সমস্যা বলো? জান, আমি তোমার কে? এটা আবার কেমন প্রশ্ন? আমি যা জিজ্ঞেস করছি তা বলো। আমি তোমার কে হই? তুমি জানো না তুমি আমার কে? জানি তো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি সেটা ভুলে যাচ্ছ যে আমি তোমার কে হই। এই জন্যই আমি এইসব পার্টিতে আসতে চাই না। তুমি আমায় জোর করে ধরে বেঁধে নিয়ে এসছো, এনে সঙ্গের মতো দাঁড় করিয়ে রেখে নিজে আলাপে ব্যস্ত। আর এদিকে আমার পা ব্যথা হয়ে গিয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে, তার উপর কত কত খাবার, সবগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমায় ডাকছে, অথচ তোমার জন্য আমি ওদের ডাকে সাড়া দিতে পারছি না। হ্যাঁ, এইসব খাবারই তোমাকে ডাকে। যেটা শরীরের জন্য উপকারী ওইসব খাবার তো ডাকে না। এই খাবার তো কোনো কাজেরই না, এই জন্য তোমাকে এই খাবারগুলো ডাকে। এইভাবে কথা কেন বলছো? কিসের জন্য এসেছি? তুমি না হয় কোনো কাজে এসেছো, কিন্তু আমি তো পার্টিতে খেতেই এসেছি, তাই না? আজান কিছু বলতে নেবে তার আগেই পেছন থেকে কেউ বলে ওঠে, মিস্টার মির্জা। হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর শুনে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকায় আজান। হাসি মুখে দাঁড়িয়ে আছে জিনিয়া। হাই। বলে জিনিয়া হাত বাড়িয়ে দেয় আজানের দিকে। আজান একবার জিনিয়ার হাতের দিকে আর একবার জিনিয়ার মুখের দিকে তাকায়। জিনিয়া খুবই উৎসাহ নিয়ে হাত বাড়িয়েছে দেখলেই বোঝা যায়। তুলনা জিনিয়ার দিকে তাকিয়ে আজানের হাত খামচে ধরে। তুলনার বড় বড় নখগুলো বেঁধে যাচ্ছে আজানের হাতে। আজান নিজের হাতের দিকে তাকিয়ে তুলনার অবস্থা বোঝার চেষ্টা করছে। বোঝে তার রাগে ফোঁসফাঁস করে নিঃশ্বাস নিচ্ছে, তার শব্দ কানে এসে বাড়ি খাচ্ছে। আজান জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে, হাই। হাত তার মিলায় না, কারণ আজানের হাত তার তুলার বালিশের হাতে বন্দি। অবশ্য আজান নিজেও চাচ্ছিল না হাত মিলানোর জন্য। জিনিয়া আজানের হাতের দিকে নজর বুলিয়ে নিজের হাত গুটিয়ে নেয়। মুখের হাসিটাও বিলীন হয়ে গেল। কখন আসলেন? এই তো বেশি সময় হয়নি। ঢং দেখলে বাঁচি না, মনে হচ্ছে জানে না আমরা কখন এসেছি। বড় বড় চোখ করে তাকিয়ে আমাদের আশা দেখলো, এখন আবার ভাব নিচ্ছে। মনে মনে কথাগুলো বলে তুলনা। জিনিয়া এবার তুলনার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, কেমন আছেন তো? জিনিয়াকে পুরো কথা শেষ করতে না দিয়ে তুলনা বলে ওঠে, মিসেস মির্জা। আপনি আমায় মিসেস মির্জা বলে ডাকতে পারেন। আমার বরকে যখন মিস্টার মির্জা বলে ডাকেন, তখন আমাকে মিসেস মির্জা বলে ডাকলেই আমি বেশি খুশি হব, তাই না জান? আজানের দিকে তাকিয়ে বলে তুলনা। আজান তুলনার কথায় কিছু না বলে মৃদু হাসে। জিনিয়া আর কিছু বলতে নিবে তার আগেই তুলনা আজানকে টানতে থাকে। সে খাবার খাবে, খুব খিদা লেগেছে। আসো জান, তাড়াতাড়ি আসো, আমার খিদা লাগছে। দেখো হাত দিয়ে আমার পেটে খাওয়ার জন্য কেমন ডাকতেছে। বলেই আজানের হাত নিয়ে তুলনার পেটের উপর রাখে। আজান হচকচায়, মেয়েটা পাগল হয়ে গেছে, মানুষের সামনে এসব কি করছে। তুলো আসো, যাচ্ছি। এমন করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বলেই আজানকে টানতে টানতে নিয়ে যায়। তারপর একটা টেবিলে গিয়ে বসে পড়ে। মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি? এমন কেউ করে? কি ভাববে মানুষ? বাহ, ওই ডায়েরির সামনে এমন করায় তোমার খুব গায়ে লেগেছে, তাই না? যাও না, যাও, গিয়ে আবারও আলাপ জমাও।
আমার জন্য তো হাত মিলাতে পারলে না, কথাও বলতে পারলে না, এবার গিয়ে বলো। আর বাধা দিব না আমি, যাও। চুপ করো, আমি খাবার অর্ডার দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি দাও, খেয়ে আমি চলে যাই। তুমি গিয়ে জিনিয়া বেবির সাথে রসের আলাপ করো। শাট আপ, একদম বাজে কথা বলবি না। তুই জানিস না এসব ধরনের কথা আমার সহ্য হয় না। বলেই চোখ রাঙায় আজান। তুলনা আশেপাশে নজর বুলিয়ে মিনমিনিয়ে বলে, সরি। আজানার কথা না বলে ওয়েটারকে ডেকে এনে খাবার দিতে বলে। তুলনার পছন্দের খাবারগুলোই সব অর্ডার করে। খাবার আসলে তুলনা খেতে নেবে এমন সময় ওদের সামনের চেয়ারে কারো বসার উপস্থিতি টের পায়। তাকে দেখে জিনিয়া। এই ছেমড়ি পিছু ছাড়ছে না কেন? আসলে তোমরা খাবার খাচ্ছ, ভাবলাম আমিও জয়েন হই। আমারও খিদে পেয়েছে। আর ভাইয়া দেখো, আলাপে বিসি। তোমাদের কোনো অসুবিধা হবে না তো আমি এখানে বসে খেলে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তুলনা কিছু বলার জন্য মুখ খুলতে নেবে তার আগেই টেবিলের নিচে দিয়ে আজান আটকে দেয়, চোখের ইশারায় না করে দিয়ে কিছু বলার জন্য। তুলনা আজানের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। বাড়িতে গিয়ে নিক একবার, তারপর লোকটাকে দেখে নিচ্ছে সে। জিনিয়াও খাবার অর্ডার করেছিল, সেই খাবার এসে গেছে, নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। তুলনা নিজের হাত গুটিয়ে নেয়, তারপর আজানকে বলে, জান খেতে ইচ্ছে করছে না। মানে এই না বললা ক্ষুধা লাগছে? চুপচাপ খাও। খাবে না মানে কি? আরে খাবো তো, কিন্তু হাতে খেতে ইচ্ছে করছে না। তাহলে তাহলে আবার কি, তোমার হাতে খাবো, খাইয়ে দাও। এখানে আশেপাশে দেখো অনেক মানুষ। তাতে কি, তুমি না খাইয়ে দিলে আমি খাবো না। আজান তুলনার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বুঝে গেছে খাইয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। অগত্য খাইয়ে দিতে থাকে। ওদের সামনে বসে থাকা জিনিয়া এসব দেখে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যেতে থাকে। খাবার আর গলা দিয়ে নামে না। তুলনা জেনিয়াকে দেখিয়ে দেখিয়ে একটু বেশি আহ্লাদ করছে। জেনিয়া খাবার রেখে উঠে দাঁড়ায়। এতে আজান আর তুলনা দুজনই চোখ তুলে তাকায়। আসলে আমার খাওয়া শেষ, ইউ গাইস ক্যারি অন। বলেই বড় বড় পা ফেলে জিনিয়া চলে যায়। তুলনা বলে, যাক বাবা, শয়তান বিদায় হয়েছে। থাক থাক, তোমাকে আর খাইয়ে দিতে হবে না। এবার তুমি তোমারটা খাও, আমি আমার খাবারটা খেতে পারবো। বলেই তুলনা নিজে খেতে নেয়। প্রয়োজন নেই, আমি খাইয়ে দিচ্ছি। আরে কি বলো, কত লোক দেখো, বাড়িতে গিয়ে খাইয়ে দিও, এখন আমার লজ্জা লাগছে তো। আজান আহাম্মকের মতো তুলনার দিকে তাকিয়ে রয়। তুলনা এটা বুঝতে পারেনি যে জিনিয়া কি বড় প্ল্যান সাজাচ্ছে, সবকিছু এলোমেলো করে দেওয়ার জন্য। দূরে দাঁড়িয়ে জিনিয়ার বান্ধবীকে বলে তুলনার সাথে কিছু সময়ের জন্য ভাব জমিয়ে আজানের কাছ থেকে দূরে সরানোর জন্য। কারণ জিনিয়ার এই বান্ধবীকে কেউ চিনে না ওদের মাঝে। আর ওয়েটারকে বলে আজানের পাশে গিয়ে আজানের উপর ভুলবশত পড়ে গেছে এমন ভাব করে যেন জুস ফেলে দেয়। আজান তুলনাকে নিজের হাতে আর খেতে দেয়নি, নিজেই খাইয়ে দিচ্ছে। তুলনাও কথা বাড়ায়নি, আজানের হাতেই খেতে থাকে। এসব খাবারে যে তুমি কি মজা পাও আমি সেটাই বুঝি না। অথচ সুস্বাদু পুষ্টিকর খাবারের প্রতি তোমার যত অনীহা। এই খাবারের মতো করে ওই খাবারগুলো খেলে আজ তোমার এই অবস্থা থাকতো না শরীরের। তুলনা খাবার চিবুতে চিবুতে বলে, চুপ করো তো তুমি, আমার খাবার নিয়ে কোনো কথা হবে না, ওকে? আর আমার শরীরের কি অবস্থা, সব ঠিক আছে, সুইট স্লিম বডি আমার। একটু ভাব নিয়েই কথাটা বলে তুলনা। আজান তুলনার কথায় না হেসে পারল না, শব্দ করে হেসে ওঠে। এটাকে সুইট স্লিম বলে না, অপুষ্টিজনিত রোগ বলে। আজানের কথা শুনে মুহূর্তের মধ্যে তুলনার মুখটা চুপসে যায়। কি হলো ম্যাডাম, মুখটা এমন চুপসে গেল কেন? জান, নিজের বউকে কেউ এমন করে অপমান করে? অপমান কোথায় করলাম? আমি শুধু সত্যিটাই তো বললাম। সেটাই বলবা কেন? জানো না সব জায়গায় সবসময় সত্যি কথা বলতে নেই। আচ্ছা তাই নাকি? জানতাম না তো। এখন তো জানলে, এখন থেকে আর বলবা না, ঠিক আছে? ঠিক আছে আমার লক্ষ্মী জান। আর আমি এখন থেকে ঠিক করেছি, এত খাবো যে মোটা হয়ে যাব। কাল থেকে আমার মিশন শুরু করব, জামাইয়ের আর শ্বশুরের টাকা সব ফুরিয়ে ফেলবো খেতে খেতে। হ্যাঁ দেখা যাবে কত যে খেয়ে মোটা হতে পারো। তুমি আমার অপমান কম করো, আমি অবশ্যই মোটা হবো, ইটস মাই চ্যালেঞ্জ। আর তুলনা তার চ্যালেঞ্জ পূরণ করেই ছাড়ে, ইউ নো না? আমি তো জানি না, কখনো পূরণ করেছে বলে মনে তো পড়ছে না। তুলনা কপাল চাপড়াতে চাপড়াতে বলে, ধুর জান, তুমিও না, বউয়ের হ্যাঁতে হ্যাঁ মিলাতে হয়।
কিছুই তো জানো না বিজনেস ডিল ছাড়া। আচ্ছা বাদ দাও সেসব, শোনো না, তোমার রুমের দরজা আরো বড় করতে হবে, বুঝলা? কেন? কেন আবার? আমি মোটা হব না, তখন তো ওই দরজা দিয়ে আর আসা যাওয়া করতে পারবো না, আটকে যাব না। হাউ ফানি, নাইস জোক, বাট ট্রাস্ট মি, আমার হাসি আসলো না। আসবে কি করে, গোমরা মুখ কোথাকার। ওদের কথার মাঝে ওয়েটার এসে তার জুসের ট্রে নিয়ে আজানের পাশে পড়ে যায়। ফলস্বরূপ আজানের কোটে গিয়ে জুস পড়ে। হুট করে কেউই এমন কিছু আশা করেনি। আজান বসা থেকে দাঁড়িয়ে যায়। ওয়েটারটা তাড়াতাড়ি উঠে আজানের কাছে এসে কোটটা ছেড়ে দেওয়ার চেষ্টা করে বলে, সরি স্যার, আমি খুবই দুঃখিত, বুঝতে পারিনি এমন হবে। আরে আরে, আপনি হাত সরান। প্লিজ স্যার, মাফ করে দিন, দয়া করে কমপ্লেইন করবেন না। আপনি যান, ঠিক আছে, করবো না। এর মধ্যে তুলনা বলে ওঠে, চোখে দেখেন না, খেয়াল রেখে কাজ করবেন। ইস কি করেছে, আমার জানকে জুস ম্যান বানিয়ে দিয়েছে। আজান তুলনার দিকে চোখ গরম করে তাকিয়ে ওয়েটারকে হাতের ইশারায় চলে যেতে বলে। ওয়েটার মুখ কাচুমাচু করে তাড়াতাড়ি কেটে পড়ে। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই হাঁটা দেয় আজান। কয়েক কদম গিয়ে বুঝতে পারে তুলনাও সাথে আসছে। তুমি কোথায় যাচ্ছ তুলো? কেন, তোমার সাথে? আমি বললাম না তুমি বসো, ফ্রেশ হয়ে আসছি আমি। তুমি একা পারবে নাকি, আমি সাহায্য করব। ওইটা ছেলেদের ওয়াশরুম, আমাদের ওয়াশরুম না। আর আমি একাই পারবো, লোক হাসিও না। হ্যাঁ, চুপচাপ এখানে কোনো ঝামেলা না করে বসো। তুলনা মাথা নাড়িয়ে চেয়ারে গিয়ে বসে পড়ে। আজান তুলনার দিকে তাকিয়ে চলে যায়। হাই, পার্টিতে এসেছো? তুলনা কথার উৎসের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তুলনা মেয়েটার দিকে তাকিয়ে আবার এদিক ওদিক তাকায়। আরে তোমাকেই বলছি। ও আচ্ছা। হ্যাঁ, পার্টিতে এসেছো? না, মিলাদ খেতে এসেছে। পার্টিতে এসে জিজ্ঞেস করছে পার্টিতে এসেছি কিনা। মনে হয় মেয়েটা পাগল। মনে মনে কথাগুলো ভেবে নিজের হাসি অনেক কষ্টে আটকায়। পর মুহূর্তেই মনে হলো মেয়েটা তার মতোই, সেও তো মাঝে মাঝে এমন হয়ে যায়। এটা ভেবে মনে মনে হাসছে যে তার মতো কেউ একজন আছে, সে একা না। মুহূর্তের মাঝে মেয়েটার সাথে তার ভাব হয়ে যায়। এমনভাবে কথা বলছে যেন কত কালের চেনা জানা এদের। আজান ওয়াশরুমে ঢুকে নিজের কোট খুলে ফেলে। জুস দিয়ে পুরাই মাখামাখি অবস্থা। শার্টেও লেগেছে, বুকের কাছেও। বুকের কাছে শার্টের 3টা বোতাম খুলে পরিষ্কার করতে থাকে আজান। অসহ্য লাগছে তার। মানবতার জন্য কিছু বলতে পারেনি, নয়তো ইচ্ছে করছিল 2টা লাগিয়ে দিতে। দেখে শুনে সাবধানে কাজ করবে না। আজান ওয়াশরুমে ঢুকে দরজা লাগাতে ভুলে গেছে। দরজার পাশেই জিনিয়া দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে আজানের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে আছে। কেমন নেশা ধরে যাচ্ছে জিনিয়ার আজানের বুক দেখে। মনে হচ্ছে তাকে কাছে ডাকতে। ফর্সা বুকে পানিগুলো যেন মুক্তোর দানার মতো চিকচিক করছে। জিনিয়া শুকনো একটা ঢোক গিলে। নিজেকে আটকে রাখা খুবই মুশকিল। আটকে রাখতে চায়ও না জিনিয়া। এই সব কিছু তো তার প্ল্যানেরই একটা অংশ। নিজেকে সে সামলে নেয়। এখন নিজের উপর নিয়ন্ত্রণ হারালে কিছুতেই চলবে না। প্ল্যানটা আগে সাকসেসফুলি করতে হবে। প্ল্যান সাকসেসফুল হলে এমনিতেও আজান তার হবে, শুধুই তার। এর মধ্যে হুট করে আলো নিভে যায়। আজান চারদিকে চোখ বুলিয়ে নিজের মোবাইল খুঁজতে থাকে। শিট, কি অবস্থা! এদের আয়োজনের এত ত্রুটি, জেনারেটর ব্যবস্থাও নেই। মোবাইলের আলো জ্বালিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হতে থাকে। তুলনা একা একা কি করছে কে জানে, নয়তো মেয়েটা আবার ভয় পাবে। কিন্তু আজান এটা বুঝতে পারেনি শুধু ওয়াশরুমের লাইটগুলো প্ল্যান অনুযায়ী বন্ধ হয়ে গেছে। এত সময় দরজা অর্ধেক ভেড়ানো ছিল। জিনিয়া ভয় পেয়ে যায়। পেছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছে না। কে হতে পারে পেছনে, এটাই ভাবনা। শরীরে কাঁপুনি উঠে যায়। ভয়ে ভয়ে পিছনে তাকাতে নেবে তার আগেই কেউ টেনে ওখান থেকে সরিয়ে নেয়। আজান কিছু একটা ভেবে পিছনে ফিরে তাকায়। দরজাটা হাওয়ায় দুলছে। দরজা বন্ধ করতেও ভুলে গিয়েছিল ভেবেই একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তারপর আগের জায়গায় গিয়ে তুলনাকে খুঁজতে থাকে। না, ওখানে তুলনা নেই। কোথায় গেল মেয়েটা? এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করে। তারপর কল লাগায় তুলনার ফোনে। তুলনা ফোন রিসিভ করে কিছু বলার আগেই আজান বলে, কোথায় তুমি? চর না খাওয়া পর্যন্ত দেখি তোমার শান্তি হবে না। আরে এমন কেন করছো? এই তো ডান দিকে ভালো করে তাকিয়ে দেখো, আমি এইখানেই আছি। আজান ডান দিকে তাকায়। আজান তাকাতেই তুলনা হাত দিয়ে টাটা দেখায়।
একটা মেয়ের সাথে কথা বলছে। বাহ, বান্ধবীও জুটে ফেলছে দেখছি। বলেই আজান একটা টেবিল চেয়ার টেনে বসে পড়ে। তুলনা আজানকে বসে ফোন টিপতে দেখে আলাপে আবার মত্ত হয়। এর মধ্যে ওয়েটার এসে আজানের জন্য সফট ড্রিঙ্কস রাখে টেবিলে। আজান ফোনের টিকেট থেকে চোখ তুলে ওয়েটারের দিকে তাকিয়ে বলে, আমি তো কোনো কিছুই অর্ডার দিইনি। জি স্যার, ম্যাম বলল। আজান তুলনার দিকে তাকিয়ে ভাবে হয়তো তুলনা দিয়েছে, তাই আর কথা বাড়ায় না। তুলনা আজানকে বসে ফোন টিপতে দেখে আলাপে আবার মত্ত হয়। এর মধ্যে ওয়েটার এসে আজানের জন্য সফট ড্রিঙ্কস রাখে টেবিলে। আজান ফোনের টিকেট থেকে চোখ তুলে ওয়েটারের দিকে তাকিয়ে বলে, আমি তো কোনো কিছুই অর্ডার দিইনি। জি স্যার, ম্যাম বলল। আজান তুলনার দিকে তাকিয়ে ভাবে হয়তো তুলনা দিয়েছে, তাই আর কথা বাড়ায় না। তুলনা আজানের কাছে এসে আরেকটা চেয়ার টেনে বসে। আজান ফোনের দিকে তাকিয়ে আছে। তুলনা আজানের দিকে তাকিয়ে আবার টেবিলে রাখা গ্লাসের দিকে তাকায়। কি ব্যাপার, অর্ডার দিয়ে বসে বসে ফোন চাপছে নাকি? মনে মনে বলে তুলনা। জান, হুম, কি করছো ফোনে? এটা খাচ্ছ না কেন? কোনটা? ফোন থেকে চোখ তুলে তুলনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আজান। তুলনা গ্লাসটা হাতে নিতে নিতে বলে, এটা। এখন কিছু খাওয়ার মোড়ে নেই, তাছাড়া কিছু সময় আগেই না খেলাম। আচ্ছা ঠিক আছে, না খাও, আমি খেয়ে নিই। দূরে দাঁড়িয়ে থেকে জিনিয়া সবই দেখছে। রাগে তার সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। প্রথম প্ল্যানটা তার ভাইয়ের জন্য নষ্ট হয়েছে। ওই সময় জেনিয়ার ভাই তাকে দরজার পাশ থেকে সরিয়ে নিয়েছে, আড়ালে নিয়ে গিয়ে ধমকিয়েছে এমন প্ল্যান করায়। এটা ভেবে রাগ হচ্ছে তার। ভাই কি করে জানলো এসব? এখন দ্বিতীয় প্ল্যান। আজান ড্রিঙ্কসটা খাচ্ছে না দেখে হাঁসফাঁস করছিল জিনিয়া, কখন খাবে। তুলনাকে তার বান্ধবী আটকে রেখেছিল, কিন্তু তুলনা চলে আসে। আজানের দিকে গ্লাসটা বাড়িয়ে দেওয়ার সময়ও খুশি ছিল জিনিয়া, কিন্তু আজান না খেয়ে তুলনাকে খেতে দেখে মাথায় তার রক্ত উঠে গেছে। কিছুতেই কিছু হচ্ছে না। এই জান, কি হয়েছে তুলো? এটা কিসের ছিল গো? অন্যরকম টেস্ট। অন্যরকম টেস্ট মানে? তুমি সফট ড্রিঙ্কস খাওনি নাকি আর কখনো? ফোনের দিকে তাকিয়েই আজান প্রশ্ন করে। আরে এটা অন্যরকম। বলেই তুলনা হেঁচকে তুলতে থাকে। আজান ফোন পকেটে রেখে ভ্রু কুচকে বলে, দেখি এদিকে দাও তো, খেতে হবে না তোমায়। কোথা থেকে দিব? খেয়ে ফেলেছি তো। টেস্ট যেমনই হোক, অনেক ভালো লেগেছে আমার। আমাকে আরো 2-3 গ্লাস দিতে বলো না। কি অর্ডার দিয়েছো তুমি? গ্লাস এদিকে দাও, আমি দেখি। আমি আমি কেন দিতে যাব? আমি তো কোনো অর্ডার দিইনি। বলেই তুলনা টেবিলে মাথা রেখে শুয়ে পড়ে। কি হয়েছে তোমার তুলো? এই জানের পাখি, শরীর খারাপ লাগছে? আজান নিজের চেয়ার টেনে তুলনার কাছাকাছি মাথায় হাত বুলিয়ে বলে। তুলনা কোনো উত্তর দেয় না। আজান কিছু একটা ভেবে গ্লাসটা নিয়ে নাকের কাছে ধরে। গন্ধ শুকিয়ে নাক মুখ কুচকে ফেলে। এসব কে দিল? আজান আশেপাশে তাকিয়ে সেই ওয়েটারকে খোঁজার চেষ্টা করে। না, কোথাও দেখছে না। দেখবে কি করে? জেনিয়া আগে টাকা দিয়ে লোকটাকে পার্টি থেকে বিদায় করে দিয়েছে। তুলনা টেবিলে শুয়ে শুয়ে হাত দিয়ে টেবিলে খটখট আওয়াজ করছে। বুঝতে আর বাকি নেই, নেশা তার পুরোপুরি হয়ে গেছে। মনে হয় ডোজটা একটু বেশিই ছিল, তাই তো এত দ্রুত কাজ হয়ে গেছে। এই জান, জান, ওই জান। আমি 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 কে? তুলনা আজানের শার্টের বোতাম খুলতে খুলতে বলে। কিসের তুলনা? কার সাথে তুলনা হয় আমার? কারোর সাথে না, তোমার নামই তুলো না। এবার উঠো তো, আমরা এখন বাড়ি যাব। কিভাবে ওঠে? আজান তুলনাকে ধরে তুলতে তুলতে বলে, এইভাবে। এই আমি উঠবো না। আমি ওটা আরো খাবো, এনে দাও আমায়। বাড়িতে গেলে এনে দিব। সত্যি এনে দিবা? হুম। 1 বোতল দিবা বলো? ওকে বাবা, 1 বোতলে দিব। আমি তোমার বাবা? ধুর, কি বলো এসব? তুমি আমার বউ, এবার চলো। কিভাবে চলে? বলতে বলতেই তুলনা ঢলে পড়ে যেতে নেয়। আজান কোনো উপায় না পেয়ে কোলে তুলে নেয় তুলনাকে। মিস্টার মির্জা, এনি প্রবলেম? আপনার মিসেস ঠিক আছে? পার্টির একটা লোক এসে জিজ্ঞেস করে। ইয়া, শি ইজ ফাইন। আসলে আমার এখন যেতে হবে, বাই। ওকে দেন, বাই। তুলনা লোকটার দিকে একবার তো আজানের দিকে একবার চোখ পিটপিট করে তাকায়। আজান হাঁটতে হাঁটতে বলে, গাড়িতে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করবে, ওকে? আমরা গাড়িতে যাবো? হ্যাঁ। না, উফ তুলো, এমন চিল্লাচিল্লি করছো কেন? আমি
গাড়িতে যাব না। তো কি করবে, হেঁটে যাবে? না, আমি বিমানে যাব। হোয়াট? এবার তুমি কেন চিল্লাচ্ছ? আমি বিমান করে যাব। আমার মাথায় করে যাও। ওকে, তুমি বসো, আমি তোমার মাথায় উঠবো। আজান নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে। তারপর তুলনাকে তাড়াতাড়ি গাড়িতে নিয়ে বসিয়ে ডোর লক করে দেয়। তুলনা গাড়ি থেকে নামার জন্য চিৎকার করছে। আজান একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। একে সেন্সে থাকলেই সামলানো মুশকিল হয়ে যায়। এখন তো পুরো মাতাল। পর মুহূর্তে কিছু একটা ভেবে চোখ মুখ শক্ত করে ফেলে। সব যে ইচ্ছে করে ঘটানো বুঝতে তার একটুও বাকি নেই। আজান নিজে গিয়ে গাড়িতে বসবে এমন সময় মিস্টার মির্জা চলে যাচ্ছেন? আজান ঘুরে তাকায়, চোখ মুখ শক্ত করে দাঁতের দাঁত চেপে বলে, চোখে নিশ্চয় দেখতে পারছেন। জিনিয়া হাসার চেষ্টা করে বলে, না মানে আসলে আমি এতটাও বোকা নই। আমার পেছনে কেউ কলকাঠি নাড়বে আর আমি তা বুঝতে পারবো না, আভাস পাবো না। উম, উম, মানে একটা মেয়ে যেমন 10 হাত দূরে থেকেও বুঝতে পারে কোন ছেলেটা তার দিকে কি নজরে তাকাচ্ছে, ছেলেরাও বুঝতে পারে। আর যারা বুঝে না তারা বোকা ছাড়া আর কিছুই মনে হয় না আমার কাছে। আপনার কি মনে হয় আপনার চোখের ভাষা আমি বুঝতে পারি না? সবই আমার চোখে পড়ে, কিন্তু এতদিন ছাড় দিয়েছি, সময় দিচ্ছি, নিজেকে শুধরে নাও। আমাকে খারাপ হতে বাধ্য করো না। আমার খারাপ রূপটা সামনে আনতে চাচ্ছি না, লাস্ট একটা সুযোগ দিলাম। চুপ, একটা কথাও শুনতে চাই না আমি। হাত দিয়ে জিনিয়াকে চুপ করে যাওয়ার জন্য বলে আজান। ওর সময় যা করেছো আর ড্রিঙ্কস নিয়ে ইচ্ছে তো করছে ঠাটিয়ে 2টা লাগিয়ে দিই। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝতে পারবো না? ওয়াশরুমের দরজা থেকে 2 ভাই বোন সরে যাওয়ার সময় আমার চোখে পড়েছে। বোকা ভেবেছো আমায় না? বোকা বলে গাড়িতে লাথি মারে আজান। জিনিয়া চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে। আজান রাগী দৃষ্টিতে জিনিয়ার দিকে একবার তাকিয়ে গাড়িতে গিয়ে উঠে বসে। জিনিয়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজান হর্ন দেয়। জিনিয়া তাড়াতাড়ি করে সামনে থেকে সরে যায়। আজান গাড়ি নিয়ে চলে যায়। পেছন থেকে জিনিয়া ডাকছে তার কথাটা একবার শোনার জন্য, কিন্তু জিনিয়ার কোনো কথাই আজানের কান অবধি পৌঁছায়নি। জিনিয়া রাস্তাতেই বসে পড়ে। আজানের যাওয়ার পথে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। একটা কথাই বারবার বলছে, আমার কথা শোনো আজান। জান, তুমি না খুব পচা, তুমি আমার গাড়িতে আনলে কেন? আমি বিমান দিয়ে যাব। কথাগুলো বলে তুলনা আজানকে এলো পাতারি কিল ঘুষি লাগাতে থাকে। আরে আর কি করছো তোলো? আমি ড্রাইভ করছি তো। তুলনা কোনো কথাই শুনছে না, তার হাত চলছেই। আজান কোনো উপায় না পেয়ে এক হাত দিয়ে তুলনার হাত আটকায়। তুমি আমায় ধরলে কেন? ছাড়ো আমায়। আজান মনে মনে আল্লাহকে ডেকে চলেছে তাকে ধৈর্য দেওয়ার জন্য, নয়তো কখন জানে ধৈর্য হারিয়ে হাত উঠে যায়। হুঁশে থাকলে একটা কথা ছিল, মেয়েটা তো হুঁশে নেই। তুমি আমায় বিমানে চড়তে দিলে না কেন? বাজে লোক তুমি। আচ্ছা বিমানে চড়াবে, এবার চুপ করে বসো, নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সত্যি আমায় নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব, তবে শান্ত হয়ে বসো। আচ্ছা, কিন্তু কোথায় নিয়ে যাবে? আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবো তোমায় বিমানে করে। শ্বশুর বাড়ি তোমার? আজান নিশ্চুপ, ধারণা করে নিয়েছে এরপরে কি বলবে তুলনা। আজানকে সত্যি প্রমাণ করে দিয়ে তুলনা আবার বলে ওঠে, আচ্ছা, তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমাকে নিয়ে যাবা? আমি তোমার শ্বশুর বাড়ি যাবো, ওখানে কি আছে? আরও নানা ধরনের প্রশ্ন করতে করতে তুলনা চুপ হয়ে যায়। আজান গাড়ি ড্রাইভ করতে করতে তুলনার দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। মাথাটা বারবার সিট থেকে হেলে পড়ে যেতে নেয়। আজান তুলনার মাথাটা নিজের কাঁধে নিয়ে খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়ি চলে যায়। গাড়ি থেকে নেমে তুলনাকে কোলে তুলে নেয়। এখন আবার সে বিড়বিড় করে চলেছে। আজান চাচ্ছে না বাড়ির কেউ তুলনাকে এমন অবস্থায় দেখুক, নয়তো হাজারটা প্রশ্ন করবে। এখন আপাতত হল রুমে কেউ নেই, যে যার রুমে আছে। আজান শরীফার থেকে আগেই সব খবরটা নিয়ে নিয়েছে। আজান বাড়িতে ঢুকতেই শরীফা এগিয়ে এসে বলে, ভাইজান আফারি নিয়ে তাড়াতাড়ি উপরে চলে যান, এখন কেউ নাই। আজান উপরে উঠতে উঠতে বলে, এত কিছু ভাবতে হবে না তোকে, রান্নাঘরে যা তো, গিয়ে 1 গ্লাস লেবুর পানি নিয়ে আয়, নয়তো তেঁতুল গুলিয়ে নিয়ে আয়। শরীফা আজানের কথা মতো রান্নাঘরে ছোট লাগায়। আজান রুমে এসে তুলনাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর পা থেকে জুতো জোড়া খুলে দেয়। তারপর উঠে গিয়ে নিজের কোট খুলে রাখে। এর মধ্যে শরীফা দরজায় নক করে। ভাইজান। দাঁড়া আসছি। আজান গিয়ে শরীফার থেকে গ্লাসটা নিজের হাতে তুলে নেয়। আমার আর কিছু করা লাগবো ভাইজান? না, এবার গিয়ে ঘুমা। আচ্ছা বলে শরীফা চলে যায়। আজান গ্লাসটা টেবিলে রেখে তুলনার কাছে এসে বসে। তুলনা আস্তে করে কি যেন বিড়বিড় করে চলেছে।
তুলো, ওঠা তো একটু। না, একদম উঠবো না। আমি কেন উঠবো? দেখো তোমার জন্য কি এনেছি, উঠো, উঠে খেয়ে নাও। আমি খাই না, খাবো না আমি। তুমি না বললে বাড়িতে এসে যেন তোমাকে ওইটা দেই খাওয়ার জন্য? না না, খাবো না। আজান কিছু সময় তুলনার দিকে তাকিয়ে রয়, তারপর উঠে পড়তে নিলে তুলনা আজানের শার্টের কলার ধরে আটকে দেয়। আজান তুলনার হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, কি করছো, ছাড়ো, কিচ্ছু খেতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি, পরে তোমার ড্রেস বদলে দিব। না। বলেই আজানের কলার ধরে হ্যাচকা টান দেয়। আকস্মিক এহেম কাণ্ডে আজান নিজেই ব্যালেন্স হারিয়ে তুলনার উপর গিয়ে পড়ে। কি করছো, কি ব্যথা পাবে তো? জান। বলো, শুনছি তো। আর ছাড়ো আমাকে। না। তুমি এখন যথেষ্ট টায়ার্ড, তাই আমি এমন কিছুই চাচ্ছি না, আর তোমার হুশও নেই, সো যেটা চাচ্ছ সেটা। আজানকে আর তুলনা বলার সুযোগই দেয়নি। আজানের অধরে নিজের অধর মিলিয়ে দেয়। কিছু সময় পর ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আজানের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আজান তুলনার দিকে তাকিয়েই একটু উঠে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বলে ওঠে, নিজের পায়ে নিজেই কুড়াল মারলে, এবার সামলাও আমায়। অফিস থেকে ম্যানেজার সাহেব সকাল সকাল আজানকে ফোন দিয়ে জানিয়েছে একটা মিটিং আছে, তাকে যেতে হবে। আজান এতে বেশ বিরক্ত। সকাল সকাল তাকে অফিসে যেতে হবে বলে দু চোখ ভর্তি তার ঘুম। তুলনার দিকে তাকিয়ে দেখে নিশ্চিন্তে সে ঘুমাচ্ছে। কিছুই করার নেই, অফিসে যেতেই হবে। তাই তাড়াতাড়ি উঠে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয়। তারপর তুলনার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে যায়। নিচে নামতেই আজানের মা আটকায়। আব্বু, একেবারে তৈরি হয়ে এসেছিস? হ্যাঁ আম্মু, বেরোচ্ছি আমি। বলেই বাইরের দিকে হাঁটা ধরে। আরে বের হচ্ছি মানেটা কি? খাবার খেয়ে যা। খেতে ইচ্ছে করছে না, অফিসে খেয়ে নেব। জানা আছে আমার তুমি যে কি খাবে। চুপচাপ এসে বসো, ব্রেকফাস্ট করে তারপর তোমার যেখানে ইচ্ছে যাবে। কিন্তু আম্মু। এটা আমার আদেশ, চুপচাপ বসো, আমি খাইয়ে দিচ্ছি। আজান হাল ছেড়ে দেয়। না খেয়ে যাওয়ার কোনো উপায় নেই। অগত্য গিয়ে চেয়ার টেনে বসে। তুলনা ঘুম থেকে উঠেছে? না, ঘুমাচ্ছে, ঘুমাক। কাল অনেক রাত করে বাড়ি ফিরেছে, ডাকার দরকার নাই। তুমি শুধু উঠলে একটু জোর করে খাইয়ে দিও। আচ্ছা, এটা নিয়ে তোমায় ভাবতে হবে না। খাওয়া কমপ্লিট করে আজান উঠে বিদায় নিয়ে চলে যায়। অফিসে ঢুকে নিজের ক্যাবিনে যেতে নিবে এমন সময় কেউ একজন পথ আটকে সামনে এসে দাঁড়ায়। আজান ভ্রু কুচকে তাকিয়ে দেখে জিনিয়া। তুমি তুমি এখানে কি করছো? জান, তোমার সাথে আমার কথা আছে, তুমি প্লিজ শুনো। এই খবরদার, আবার জান বলেছ তো? ওটা ডাকার শুধু একজনের অধিকার আছে, আর সেটা আমার ওয়াইফের। সে অধিকারটাই আমি চাই। আজান নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে বলে, তুমি শুধরাবে না? তোমাকে এখানে ঢুকতে দিয়েছে কে? সিকিউরিটি, সিকিউরিটি বলেই চেঁচাতে থাকে আজান। অফিসের সকলেই কাজ ফেলে ওদের দিকে তাকিয়ে আছে। জিনিয়া এসবকে পাত্তা না দিয়ে আজানের দিকে এগিয়ে গিয়ে আজানকে জড়িয়ে ধরতে যায়। মুহূর্তের মধ্যে জিনিয়া গালে হাত দিয়ে ছিটকে গিয়ে নিচে পড়ে। ছলো ছলো চোখে আজানের দিকে তাকায়। আজান তাকে দুটা থাপ্পড় মেরেছে। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবার। তোর কি সম্মান বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, কেমন মেয়ে তুই? হ্যাঁ, একটা বিবাহিত ছেলের পেছনে পড়েছিস। তোকে আমি সাবধান করছি না? তাও তুই কোন সাহসে আমার অফিসে এসে আমাকে এসব বলিস? আবার জড়িয়ে ধরতে আসিস কি করে? অফিসের সকল স্টাফরা ভয়ে কেঁপে ওঠে। তোর মতো বেহায় আমি, বিশ্বাস কর, আমি দুইটা দেখি নাই জীবনে। আমি তোমাকে ভালোবাসি জান। শাট আপ, জাস্ট শাট আপ ইওর মাউথ। এই তোর কি লজ্জা নাই একটা বিবাহিত ছেলেকে এসব বলতে? চর খেয়ে তোর শিক্ষা হয়নি? বিশ্বাস কর, তুই শুধু মেয়ে বলে আজ আমার হাত থেকে বেঁচে গেলি। অন্য কেউ হলে দেখিয়ে দিতাম এই মুখতাসিন মির্জা কি জিনিস। তুমি ওই মেয়েকে ছেড়ে আমাকে ভালোবাসো, ওর থেকে বেশি আমি তোমায় ভালোবাসা দেব। অনেক সুখে থাকবে তুমি। জিনিয়া কিছু বলতে যাবে তার আগে আজান পাশে থাকা ফ্লাওয়ার ভাস নিয়ে জোরে ছুঁড়ে মারে জিনিয়ার দিকে। জিনিয়া ভয়ে আতকে চিৎকার দিয়ে মুখ ঢেকে ফেলে তার হাত দিয়ে। ভয়ে জিনিয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। এই বুঝে মাথা ফেটে গেল, কিন্তু নিজের শরীরে কোনো ব্যথার অস্তিত্ব টের না পেয়ে হাতটা একটু মুখ থেকে সরিয়ে পিট পিট করে তাকায়। আজান এখনো তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে।
জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আওয়াজটা যেন প্রতিধ্বনি তুলছে চারপাশে। ভাসটা জিনিয়ার পিছনের দেয়ালে বাড়ি খেয়ে ভেঙে চৌচির হয়ে ফ্লোরে পড়ে আছে। আশেপাশের সব স্টাফরা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ওরা আজানকে ভয় পেলেও এখান থেকে সরছে না। মূলত জিনিয়ার এত সাহসিকতার ফল কি দেয় তাদের বস, সেটাই মূলত দেখার অপেক্ষা। জিনিয়ার একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেনি। সে এক দৃষ্টিতে আজানের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে সিকিউরিটি গার্ডরাও আজানের পাশে এসে দাঁড়ায়, জিজ্ঞেস করে কি হয়েছে স্যার। আজান সিকিউরিটি গার্ডের দিকে তাকায়, কিছু না বলে পকেট থেকে ফোন বের করে, তারপর কাউকে কল লাগায়। জিনিয়া বোঝার চেষ্টা করছে আজান কাকে কল করেছে। কাউকে আসতে বলে কল কেটে দেয়। জিনিয়া বুঝতে পারে না কাকে আসতে বলেছে। আজান একজনকে ইশারা করে একটা চেয়ার আনার জন্য বলে। একজন গার্ড দৌড়ে গিয়ে একটা চেয়ার নিয়ে আসে। আজান জিনিয়ার দিকে দৃষ্টি দিয়ে চেয়ারে আয়েশ করে বসে। এখন শুধু অপেক্ষা কাঙ্ক্ষিত ব্যক্তির। মিনিট 15 পরই হন্তদন্ত হয়ে কেউ একজন প্রবেশ করে। সকলের দৃষ্টি তখন তার দিকে। মিস্টার জামিল এসেছে। দেখে বোঝা যাচ্ছে প্রায় দৌড়ে এসেছে অগোছালো ভাবে বোনের কাছে। মিস্টার জামিল আজানের দিকে তাকায়। আজান তখন ফোন নিয়ে বিজি। মিস্টার জামিল আশেপাশে সকলের দিকে একবার তাকায়, তারপর কিছু দূরে বোনের দিকে নজর যায়। নিচে বসে আছে জিনিয়া, চোখে পানি, বুকটা ছ্যাদ করে ওঠে। দ্রুত পায়ে বোনের দিকে এগিয়ে যায়। জিনিয়া বোন আমার, কি হয়েছে? তুই এখানে এমন করে বসে আছিস কেন? তুই ঠিক আছিস তো? ভাইকে দেখে জিনিয়া আহ্লাদি হয়ে ওঠে। কান্নার পরিমাণ হু হু করে বেড়েই যায়। ভাই। মিস্টার জামিল জিনিয়াকে টেনে তুলে, তারপর ভাইয়ের বুকে মাথা রেখে চুপটি করে যায়। মিস্টার মির্জা আরো কিছু বলতে নেবে তার আগেই আজান বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলে। আপনি একটা কথা বলবেন না, আমি বলবো, চুপচাপ মাথা নিচু করে শুনবেন। আপনার বোনকে ভালো শিক্ষা দিতে পারেননি মিস্টার জামিল, এটা আমার খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। মানে? কেমন শিক্ষা পেয়েছে যে একটা বিবাহিত ছেলের পেছনে ঘুরঘুর করে, নানানভাবে কাছে আসার চেষ্টা করে। নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে মিস্টার জামিল। আজান শুরু থেকে তার বোন কি কি করেছে সব বলে, এমনকি অনেক অপমান করে, কথা শোনায়। জিনিয়া ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার ভাই কোনো কিছুর জন্য আজকের মতো অপমানিত হয়নি কোনোদিন। আজ শুধু তার জন্য এত কথা মুখ বুজে সহ্য করে নিচ্ছে। মিস্টার জামিলের এসব কিছু সহ্য হচ্ছে না, কিন্তু কিছুই করার নেই, সব মেনে নিতে হবে। নিজের রাগ নিয়ন্ত্রণ করে সব চুপচাপ মুখ বুজে সহ্য করে নেয়। তারপর চারপাশে একবার নজর আটকায়, আজানের দিকে তাকায়। একটা টু শব্দ মুখ থেকে বের করে না। নীরবে জিনিয়ার হাত ধরে প্রস্থান করে। তাদের মনে কি চলছে তারাই জানে। এদের যাওয়ার দিকে তাকিয়ে আজান একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। জিনিয়ার কাজে মেজাজ তার চটে গেছে। ওই মেয়েটাও বাড়াবাড়ি করছিল, প্রপোজ করেছে ঠিক আছে, তাই বলে জড়িয়ে ধরতে আসবে? আজান তার ম্যানেজারকে বলে সব মিটিং বাতিল করে দেয়। আজ আর কোনো কিছুতে তার মন বসছে না। অফিসের গুরুত্বপূর্ণ কিছু কাজ ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে সে বেরিয়ে পড়ে অফিস থেকে। কিছু সময় গাড়িতে বসে রয় সিটে মাথা হেলিয়ে। মনটা তার বিক্ষিপ্ত হয়ে আছে। তুলনাকে এখন প্রয়োজন। তুলনার কথা মাথায় আসতেই গাড়ি চালাতে শুরু করে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে মাত্র খাওয়া দাওয়া চলছে, সকলে খাওয়ার জন্য আসছে। আহানও এসেছে, সে সবার সাথে নাকি খাবে। তাই রিয়া আহানকে ইফতি নামের ছেলে যাকে আহানের দেখাশোনা করার জন্য রেখেছে তার সাহায্যে নিচে নিয়ে আসে। সব সময় একসাথে খাওয়া হয় না। আজ আহান বেশ প্রফুল্ল মনে আছে, সকলের সাথে খাবার খাবে। সকলেই বেশ খুশি। তুলনাও হাই তুলতে তুলতে খাবার টেবিলে এসে বসে। শরীফা গিয়ে তুলে এনেছে। ঘুম এখনো তার পুরোপুরি হয়নি। গুড মর্নিং সবাইকে। তুলনার প্রতি উত্তরে সকলে তাকেও গুড মর্নিং জানায়। তুলু ভাই কই? আসছে না যে, খাবে না? আহান ভাই, তোমার ভাই তো অফিসে চলে গেছে, আমি তো তখন ঘুমেছিলাম, শরীফা আমায় বলল। আহানের মনটা একটু খারাপ হলো। অনেকদিন হয়ে গেল ভাইয়ের সাথে এক টেবিলে খাওয়া হয় না। কি আর করার, তার ভাইও তো বিজি থাকে, তাই ছোট করে ওহ বলে চুপ থাকে। আহানার পাশেই বসেছে তুলনা। সে কখন থেকে এই ইশারা দিয়ে তুলনার মনোযোগ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা দেখছেই না। টেবিলে বাবা কাকারা থাকায় নয়তো তুলনার পিঠে কয়েকটা লাগিয়ে দিত। তুলনার মনোযোগ না পেয়ে এবার তুলনার পায়ে লাথি মারে আহনা। তুলনা চিৎকার দিতে গিয়েও চুপ হয়ে যায়।
বুঝে গেছে কার কাজ এটা। রাগের দৃষ্টিতে আহানার দিকে তাকায়। কি হয়েছে শয়তান ছিমড়ি, তুই লাথি দিলি কেন? নিজেকে আয়না দেখেছিস? না। কেন? আজ আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে নাকি? আজ তো আমি একটুও সাজিনি। কচু লাগছে। জামাই আদর খেয়ে সাইনবোর্ডটা নিয়ে সেটা সকলকে দেখানোর জন্য ঘুরে বেড়াচ্ছিস না ঠেকে। মানে? গলায় দেখ কাঠি কথাকার। ভাইয়ের তো মান সম্মান ডুবাবেই, লাভ বাইট নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। তুলনা তাড়াতাড়ি ওড়না দিয়ে গলা ঢাকে, অসহায় দৃষ্টিতে আহানার দিকে তাকায়। আহানা মিটমিটিয়ে হাসছে। তুলনা মনে মনে আজানকে বকতে থাকে। এর মধ্যে আহানার মা ধমক দিয়ে বলে, চুপচাপ খাওয়া যায় না? খাবার সময়ও দুটোতে মিলে গুজর গুজর ফুসুর ফুসুর শুরু করে দিয়েছে। আহানা চুপচাপ খেতে শুরু করে। তুলনাও মাথা নামিয়ে খাওয়া শুরু করে। কে জানে কেউ দেখেছে কিনা? মনে হয় না কেউ দেখেছে। যদি দেখতো তাহলে কি লজ্জা, কি লজ্জা। এর মধ্যে আজানের গলার স্বর শুনে মাথা তুলে তুলনা। ভাই তুমি না অফিসে গেলে? কিছু ফেলে চলে গেছো নাকি? তুলনা আজানের মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেলে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, মুখে দেখেই বোঝা যাচ্ছে। আজান আহানের কথায় উত্তর না দিয়ে উপরে চলে যায়। যাওয়ার আগে একবার তুলনার দিকে তাকায়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আহান আর বাড়ির সবাই বুঝতে পারে কিছু একটা হয়েছে, নয়তো আহানের কথার উত্তর না দিয়ে চলে যাওয়ার মতো মানুষ আজান নয়। তুলনা খাওয়া রেখে হাত ধুয়ে তাড়াতাড়ি উপরে যায়। রুমে এসে দেখে আজাদ কোট খুলে সোফার উপর ছুঁড়ে মারছে। কি হয়েছে জান? তুমি আর কিছু বলার আগেই আজান তুলনাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তুলনা আহাম্মক হয়ে ভাবছে হলোটা কি। আর কিছু ভাবার আগে আজান তুলনাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুলনা কথা বাড়ায় না, আজানকে জড়িয়ে ধরে চুপটি করে থাকে। বুঝতে পারে গুরুতর কিছু একটা নিয়ে লোকটা এমন করছে। নিজে হাত বুলিয়ে দিতে থাকে আজানের পিঠে। কিছু সময় পর আজান ডাক দেয়, জানের পাখি, তোমার জান তোমাকে খুব ভালোবাসে। এই পৃথিবীতে বিবাহিত ছেলেদের উপর কোনো নারী যেন দুর্বল না হয়। আমি শুধু বারবার তোমাতেই দুর্বল হতে চাই, আর কারোতে না। আজান তার হাতের বাঁধন ধীরে ধীরে আরো জোরালো করেছে। তুলনা কি বলবে বুঝতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে তার। লোকটা কি তার হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে নাকি? জান। আজান তুলনার ডাক কানেই নিচ্ছে না। তুলনার গলায় নিজের অধরের ছোঁয়া দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে কামড়ও দিচ্ছে। তুলনা হাতের বাঁধন ছোড়ানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আজানের সাথে কিছুতেই পেরে উঠছে না। এ পর্যায়ে কামড়টা জোরেই দেয় আজান, যার ফলে তুলনা ওমাগো বলে চিল্লিয়ে ওঠে। কাদো কাদো গলায় বলে ওঠে, জান তুমি কি শুরু করলে? একে তো ভর্তা বানিয়ে ফেলছো আমায়, উফ, তার উপর কামড়ে কুমড়ে মাংস খেয়ে ফেলবা নাকি? আজান তুলনার কথায় হাতের বাঁধন কিছুটা শিথিল করে, কিন্তু গলা থেকে মুখ উঠায় না। তুলনা এবার একটু বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে উঠে বসে। হাঁপাতে থাকে যেন সে কোনো যুদ্ধ থেকে বেঁচে ফিরেছে। নিজেকে ঠিক মতো বসে আজানের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তারপর জিজ্ঞেস করে, বাপ মা কি জীবনেও মাংস কিনে খাওয়ায় নাই নাকি? হ্যাঁ, আমার কামড়ে কেন দাও তুমি, রাক্ষস একটা। না, তোমার মামা মাংসের টাকা বাঁচানোর জন্য বউ এনে দিয়েছে। ছি ছি, এ আমি কোথায় এসে পড়লাম? এমন কিপটে লোক কিনা শেষমেশ আমার কপালে এসে জুটলো। এখন আমার কি হবে গো? আমি কোথায় যাব গো? বলেই আর চোখে আজানের দিকে তাকিয়ে কপাল চাপড়াতে থাকে। আজান এবার উঠে বসে। পায়ের জুতাও খোলা হয়নি, চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। উপরের দিকে তাকিয়ে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নেয় আজান। তুলনা এবার আজানের কাছে এগিয়ে যায়, পায়ের জুতা খুলে দেয়। আজান এখনো একইভাবে উপরের দিকে তাকিয়ে আছে। জুতা খোলা শেষ হলে আজানের আর একটু কাছে গিয়ে পাশ ঘেঁষে বসে। এলোমেলো চুলে হাত চালিয়ে ঠিক করে দেওয়ার চেষ্টা চালায়। আজান তুলনার মুখের দিকে তাকায়। নিজের মাথা থেকে তুলনার হাত দুটো নামিয়ে আনে। হাতের তালুতে পরপর কয়েকবার অধর ছোঁয়ায়। কি ব্যাপার বলো তো জান? আজ কি চুমু দিবস নাকি? আজান জিজ্ঞাসু দৃষ্টিতে তুলনার দিকে তাকায়। না মানে এত চুমু দিচ্ছ যে, তাই বললাম আর কি। এবার বলো তো কি হয়েছে তোমার? রেগেছিলে কেন? আজান কথা এড়িয়ে বলে, তুলু, যাও আমার টি শার্টটা বের করো। আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। বাইরে থেকে এসেছি, শরীরে কত জীবাণু। আজান তাড়াতাড়ি ওয়াশরুমের ভেতর ঢুকে যায়। তুলনা আজানের দিকে তাকিয়ে ওয়ার্ড্রপের দিকে যেতে যেতে বলে,
হ্যাঁ, এখন জীবনের কথা মনে হয়েছে তার। এত সময় যে আমাকে জীবাণু সহ জড়িয়েছিল, তখন এইসব মনে ছিল না। আসো একসাথে আবার শাওয়ার নিয়ে জীবাণু দূর করে দেই। এই খবরদার না, চুপচাপ তুমি উঠে ফ্রেশ হও আগে। অসভ্য একটা, সুযোগ পেলেই চলে তার। আজান মুচকি হেসে দরজা বন্ধ করে ফেলে। তুলনা বিড়বিড় করতে করতে টি শার্ট বের করে। মিনিট 10 মাঝে আজান বেরিয়ে আসে। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। শার্ট খুলেনি, অর্ধেক শার্ট ভিজে আছে, টাওয়াল গলায় ঝুলিয়ে রেখেছে। বেরিয়ে থপ করে বিছানায় বসে। তুলনা দৌড়ে আসে। হায় আল্লাহ জান, এইসব কি? সব তো ভিজে যাবে। বলেই টাওয়াল নিয়ে মাথা মুছে দিতে থাকে। আজান কথা না বাড়িয়ে তুলনার কোমর জড়িয়ে পেটে মুখ গুজে চুপটি করে বসে থাকে। প্রচুর ঘুম পাচ্ছে তার, চোখ খুলে রাখা দায় হয়ে যাচ্ছে। তুলনা মাথা মোছা শেষ হলে টাওয়াল বারান্দায় মেলে দিয়ে আসার জন্য যাবে, কিন্তু আজান ছাড়ছেই না। কি শুরু করলে বললো তো? ছাড়ো আমায়। হুম, কি ছাড়ো। আজ কি রকম ছেলে মানুষের শুরু করেছো তুমি? চুপচাপ থাকো তুলো। তুলনা একটা দীর্ঘশ্বাস ছাড়ে, টাওয়ালটা ছুঁড়ে একটা চেয়ারের উপর রাখে। তারপর আজানের শার্টের দিকে নজর যায়। ভিজে শার্ট পরে আছে, ঠান্ডা লেগে যাবে, তাই জোরে করে আজানের থেকে ছাড়িয়ে নেয় নিজেকে। আজান বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে তুলনার দিকে তাকায়। তুলনা আজানের তাকানোতে পাত্তা না দিয়ে শার্ট খুলে ফেলে, টি শার্ট পরিয়ে দেয়। পেছনে ঘুরে চলে আসতে নিলে কোমর ধরে টান দিয়ে আবার বিছানায় শুইয়ে দেয়। আরে একটা কথা বলবে না? এখন আমি ঘুমাবো। কাল তোমার জন্য ঘুমাতে পারিনি, পাক্কা 4 ঘন্টা ঘুমাবো। আচ্ছা ঘুমাও। 4 ঘন্টা কি তুমি আজ সারাদিন ঘুমাও? আমাকে তো ছাড়ো। তুমি এভাবেই থাকবে, একটু ডিস্টার্ব করলে তোমার খবর আছে। এটা কেমন কথা? এটা ভালোবাসার কথা। এবার ঘুমোতে দাও আমায়। তুলনা সোজা হয়ে উপরের দিকে তাকিয়ে আছে। আজান তাকে জড়িয়ে আরামে ঘুমোচ্ছে। নিজেও চেষ্টা করছিল ঘুমানোর, কিন্তু আসছে না। আজানের ঘুমটা গাঢ় হওয়ার অপেক্ষায় আছে শুধু। তারপর এখান থেকে সে উড়াল দেবে। কিছু সময় পর আপনা আপনি আজানের হাতের বাঁধন ছেড়ে দেয়। গভীর ঘুমে তলিয়ে গেছে। তুলনা সেই সুযোগে আজানকে খুব সাবধানে ছাড়িয়ে উঠে পড়ে। তারপর কিছু একটা ভেবে আজানের মুখের কাছে নিজের মুখটা এগিয়ে নিয়ে কপালে অধর ছুঁয়ে দেয়, বেশ সময় নিয়ে। মনে মনে একটা কথায় আওড়ায়, আমার জান। তুলনা রুম থেকে বের হতে নিলে কারো সাথে ধাক্কা খায়। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। তাকিয়ে দেখে আহানা। কি রে শয়তানের নানি, দুনিয়ায় ছেলের অভাব পড়ছে যে তোকে আমার সাথে এসে ধাক্কা খেতে হলো? আহানা একটু ভাব নিয়ে বলে, ছি, আমার বই গেছে হিন্দু ছেলেদের রেখে তোর সাথে ধাক্কা খেতে। ছি ছি আহানা, ছি। তুই বড় ভাবির সামনে দাঁড়িয়ে কথা বলছিস, সেটা মাথায় রাখবি। তুই রাখ মাথায়, ভুলে গেলে মনে করিয়ে দিস। এসব মাথায় রাখা আমার সময় নেই। তুই যে দিন দিন পেকে যাচ্ছিস, জানিস তুই এটা? খুব শীঘ্রই তোর একটা ব্যবস্থা করতে হবে, দাঁড়া। কি নিয়ে কথাটা বললি? হ্যাঁ, খাবার টেবিলে তোর ভালোবাসার চিহ্ন নিয়ে? ওটার জন্য তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। ট্রিট দে, মান সম্মান বাঁচিয়ে দিয়েছি। আচ্ছা, ট্রিট হিসেবে তোর ভাইয়ার কাছে বলবো বিয়ের ব্যবস্থা করতে, ওকে? তুলু, আহানা, তুমি তুলনা ভাবিকে নিতে এসে হাওয়া হয়ে গেছো। ওইদিকে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। বলেই রিয়া তাড়া দেয় নিচে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই তুলু তাড়াতাড়ি চল। বলেই হাঁটা দেয়। তুলনাও যায়। বসার ঘরে সকলে বসে আছে। তুলনা আহানের কানে কানে বলে, কি ব্যাপার রে? মনে হচ্ছে জরুরি কোনো মিটিং চলছে। তোকে একটা মিশন দেওয়া হবে, সেটা কমপ্লিট করতে হবে। কিসের মিশন? এর মধ্যে তুলনাকে ডাক দেয়। তারা সকলে গ্রামের বাড়ি যাবে, আহানার নানির বাড়ি। আহানার মামাতো বোনের বিয়ে উপলক্ষে সেটা নিয়েই আলোচনা চলছে। সকলেই যাবে। এটা শুনে তুলনা লাফিয়ে ওঠে। ঘুরতে যাওয়ার কথা শুনলেই মনটা নেচে ওঠে, কিন্তু লাফানোটা মুহূর্তের মাঝে বন্ধ হয়ে যায়। এটা শুনে যে তাকেই আজানকে রাজি করাতে হবে যাওয়ার জন্য। আমি? হ্যাঁ, তোকেই রাজি করাতে হবে। কিন্তু আমি কেন? কারণ তুলনা গাথির গাধামো ছাড়া ভাই রাজি হবে না। আহানার কথায় সকলেই আহানার দিকে তাকায়। আহানা হাসার চেষ্টা করে আমতা আমতা করতে থাকে, কিন্তু আহানাকে অবাক করে দিয়ে সকলে উচ্চস্বরে হেসে ওঠে। বিকেলে বারান্দায় বসে আজান ল্যাপটপে কাজ করছে। তুলনা কফির মগ হাতে নিয়ে বারান্দায় ঢোকে। ছোট টেবিলে কাপটা রেখে আজানের দিকে তাকায়। আজান ল্যাপটপে চোখ রেখেই বলে, কি ব্যাপার, কিছু বলবে? বলো। জানের কাছে তার জানের পাখি কিছু একটা চাইবে, সে কি তা দিবে?
রানী সাহেব আর কি চাই, একবার শুধু আদেশ করুন, এই অধম রাজা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে এনে দিতে। বিকেলে বারান্দায় বসে আজান ল্যাপটপে কাজ করছে। তুলনা কফির মগ হাতে নিয়ে বারান্দায় ঢোকে। ছোট টেবিলে কাপটা রেখে আজানের দিকে তাকায়। আজান ল্যাপটপে চোখ রেখেই বলে, কি ব্যাপার, কিছু বলবে? বলো। জানের কাছে তার জানের পাখি কিছু একটা চাইবে, সে কি তা দিবে? রানী সাহেব আর কি চাই, একবার শুধু আদেশ করুন, এই অধম রাজা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে এনে দিতে। জান, ল্যাপটপটা রাখো না, আমার দিকে তাকাও না। এখন কাজ করছি তুলো, তুমি বলো, আমি শুনছি তো। তুমি আগে আমার কথা শুনবে, পরে কাজ করবে, নয়তো বারান্দা দিয়ে তোমার সাথে ল্যাপটপটা আমি ফেলে দিব। পরে কইরো বসে বসে কাজ। হ্যাঁ। আজান ল্যাপটপটা বন্ধ করতে করতে বলে, উফ, আমার কাজের সময় তোমার যত কথা মাথায় আসে। নিন ম্যাডাম, রেখে দিলাম, এবার বলুন কি বলবেন। তুলনা আজানের দিকে তাকিয়ে হেসে নেড়ে উঠে, তারপর বলে, আমি তোমার কোলে বসি। বাবা, আজ এত ফর্মালিটি করছো যে? সত্যি করে বলো তো তোমার মতলব কি? তুলনা আজানের প্রশ্নের উত্তর না দিয়ে আজানের কোলে গিয়ে বসে, গলা জড়িয়ে ধরে আহ্লাদি করে বলে, জান, অনেক দিন ধরে না আমরা কোথাও যাই না, তুমি সারাদিন কাজ নিয়ে পড়ে থাকো, আমাদের কাউকে একটু সময় দাও না। এটা কি ঠিক বলো তো? আমাদের কি ইচ্ছে করে না তোমার সাথে সময় কাটাতে, ঘুরতে যেতে, দাওয়াত খেতে? আজান ঠিকই ভেবেছে, এই মেয়ে কিছু চাওয়ার জন্যই এমন ভাব ধরছে। আজান চুপ করে আছে। তুলনা এবার আজানের চুলগুলো অগোছালো করতে করতে বলে, তুমি কি বুঝতে পারছো আমার কথা? মেইন পয়েন্টে আসো, কি বলতে চাও সোজা সাপটা বলো। আসলে হয়েছে কি, আহানার মামাতো বোন সিমি আছে না, ওই যে লম্বা সুন্দর মেয়েটা যে। আমি কোনো মেয়ের বর্ণনা শুনতে চাই না তুলো, এই কাজটা আর কোনোদিন তুমি আমার সামনে করবে না। শুধু নাম বললেই হবে, কেমন দেখতে বলতে হবে না। আর আমি সিমিকে চিনি, এবার বলো। তুলনা আজানের কথায় বেশ খুশি হয়। আজানের গালে নিজের অধর ছুঁয়ে দেয়, তারপর বলে, ওর বিয়ে ঠিক হয়েছে, বাড়ির সবাই যাবে, এখন শুধু তুমি অনুমতি দিলেই হবে। পরশু গায়ে হলুদ, তাই সকাল সকালে কাল সবাই বেরিয়ে পড়বে। এতে আমার অনুমতির কি আছে? সকালে যখন যাবে আমিও যাব। সত্যি? উফ, আস্তে চিল্লাচ্ছ কেন? সরি জান, খুশিতে। ওয়াও, গ্রামে যাব ভাবতেই আমার কি যে আনন্দ লাগতেছে। তোমাকে অনেকগুলা ধন্যবাদ জান। বলেই তুলনা দৌড়ে বেরিয়ে যায় সকলকে জানাতে আজান যাবে। সকলেই এতে বেশ খুশি হয় আজান যাবে শুনে। সাধারণত আজান এসব অনুষ্ঠানে যেতে চায় না, নানান বাহানা দিয়ে বাড়িতে থেকে যায়। সকলেই খুশি মনে জামা কাপড় গোছাতে থাকে, কারণ সেখানে অনেকদিন থাকবে। দরকারি কাজের জন্য সন্ধ্যার পরপর একটু বাইরে গিয়েছিল আজান। বাড়িতে এসে দেখে তার বউ নাচতে নাচতে সব প্যাকিং করছে। এত এত জামা কাপড় কেন নিচ্ছ? তো নিব না, অনেকদিন তো থাকবো। হ্যাঁ, 3-4 দিন। আর তুমি মনে হচ্ছে কয়েক মাস থাকার প্ল্যান করে প্যাকিং করছো। এই কয়দিনের জন্যই তো করছি, তুমি কই দেখ